দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আমরা পড়লাম। এর আগে যে একটা পড়ানো হলো তার প্রশ্নগুলো একটু লিখে নাও। যে গরু বা মোষের গাড়ির কাঠের চাকার উপরে লোহার বের কিভাবে পরানো হয়? গরু বা মোষের গাড়ির কাঠের চাকার উপরে, গরু বা মোষের গাড়ির কাঠের চাকার উপরে লোহার বের কিভাবে পরানো হয়? উত্তরটা লেখার ক্ষমতা তৈরি হয়েছে? হয়েছে? কিভাবে পরানো হয়? পরের কোশ্চেন, কোদাল গাইতিতে হাতল কিভাবে লাগানো হয়? কোদাল গাইতিতে কাঠের হাতল কিভাবে লাগানো হয়? এরপরে কাচের শিশিতে এঁটে থাকা ধাতব ছিপি, কাচের শিশিতে মানে এঁটে থাকা ধাতব ছিপি কিভাবে খোলা যায়? আচ্ছা, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্যের যেমন প্রসারণ হয় আমরা বললাম, বাস্তবে হয় এটা। এবং এর জন্য কি হয়, যেখানে লোহার ব্রিজ আছে, লোহার ব্রিজের একদিকে ফিক্সড আর অন্য দিকটা একটা তোমার রোলারের উপরে, মানে এইরকম তোর ব্যাপারটা থাকে। তোর কাঠে লোহার ব্রিজ মনে করে এখানে একটা আছে তোর, এটা একটা লোহার ব্রিজ আর এখানে একটা রোলার আছে। এটা একটা রোলার আছে, রোলারের উপরে এটা লোহার ব্রিজ মনে কর, লোহার একটা ব্রিজ। এরকম গাড়ি আছে, তা এই যে এদিকে ফিক্স থাকছে, এখানে ফিক্সড, এই লোহার ব্রিজ, লোহার পাতের তৈরি পুরো ব্রিজটা আছে, একদিকে ফিক্সড থাকে, অন্যদিকে একটা লোহার রোলারের উপরে, রোলার বুঝতে পারছিস তো, মানে চাকার মতো আছে, ওই চাকার উপরে এখানে এরকম না করে এরকম চাকা সিস্টেম করে দিতে পারি, এরকম চাকার উপরে এটা বসানো থাকে। কেন? এটা চাকার উপর, রোলার মানে চাকা, একটা লোহার ব্রিজের উপর, ব্রিজ তার এক প্রান্ত পুরো তো ঝালাই করা থাকে, অন্য প্রান্তটা একটা রোলার বা লোহার চাকার উপরে বসানো থাকে। তার কারণটা হচ্ছে লোহা তো তাপে উত্তপ্ত হয়, তাপে উত্তপ্ত হলে পরে তাপের প্রসারণ হবে। আবার তারপরে কি হচ্ছে, যখন এর মধ্যে ভারী গাড়ি যাবে, সে ভারী গাড়ির চাপে সে ঘর্ষণ, মানে যে ঘর্ষণটা পাবে, ওয়েট পাবে, তাতে আরও প্রসারণটা বেড়ে যাবে। ওটা প্রসারণ নির্ভর করবে ওই উপরের চাপের জন্য। এমনি উষ্ণতার জন্য একটা প্রসারণ হবে বেশি মাত্রায়, আবার অতিরিক্ত চাপের জন্য একটা প্রসারণ হবে। এই প্রসারণ হলে পরে যদি রোলারের উপর যদি থাকে, তাহলে এদিকে যদি একটু বেড়ে যায়, চাকাটা ব্রিজটা কোনো
ক্ষতি হবে না। কিন্তু যদি এদিকেও এরকম ফিক্স করা থাকতো তাহলে তাপের ফলে কি হতো, বেড়ে গেলে পরে এটা কী হবে, এটা বেঁকে যাবে। বেঁকে গেলে পরে কী হবে, তো বেঁকে যদি ব্রিজটা যদি কার্ভ মতো হয়ে যায় তাহলে তো তোর কার্ভ মতো হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ এখানে কার্ভ মতো যদি হয়ে যায় তাহলে পরে এই যে কার্ভ মতোর যে প্রসারণটা হবে এতে দুই পাশে গিয়ে টান টান পড়তে পারে। দুই পাশে যে যে যদি এখানে দুই পাশে যখন টান পড়বে তখন কি করবে, দুই পাশে টান পড়া মানে কি এখানে যে পিলারটা আছে এই পিলারটার উপর টান পড়বে, এ টান পড়লে পরে কী হবে, তখন তোমার এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তা না করে কি করা হয়, এরকম একটা রোলার রেলিংয়ের উপরে বসানো থাকে। তার ফলে কি হয়, তোমার ওই তাপের ফলে যে প্রসারণটা হয় এই প্রসারণে ব্রিজের কোনো ক্ষতি হয় না। ওই রকমের রোলার এখনো বসানো আছে, হাওড়া ব্রিজের উপরে এইরকম জিনিস করা আছে। ওই তো রোলার মানে এই যে রোলারের কথাই তো বলছি। হাওড়া ব্রিজ তো লোহার তৈরি ব্রিজই, ইস্পাত মানে তো লোহারই তৈরি। ইস্পাতটা কিসে তৈরি, লোহা দিয়ে তৈরি। তো একটা ও তো আলাদা জিনিস আছে কোনো, এদিকে পড়াশোনা চিন্তা কর। এরপরে আমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফলে যে প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। উষ্ণতা বৃদ্ধি ফলে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফলের প্রসারণ হয়, যেটা বোঝানোর জন্য আমরা আগের দিন বলেছিলাম যে একটা ধাতব একটা পাত আছে, মনে কর ধাতব পাত। এই ধাতব পাতটার সেটা আয়তকার থাকতে পারে, সামান্তরিক যে কোনো চতুর্ভুজাকারই থাক না কেন। এখন আয়তকার থাকলে আমার সুবিধা হবে, আয়তাকার একটা ধাতব পাত আছে, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থটা আমার পেলে পরে আয়তন বের করা সহজ হয়ে যাবে। এটা মনে কর দৈর্ঘ্য এ প্রস্থ বি, তা এই দৈর্ঘ্য এ প্রস্থ বি না করে দৈর্ঘ্য ধর এখানে 25 সেন্টিমিটার আর প্রস্থ 20 সেন্টিমিটার, তাহলে এখানে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল 500 বর্গ সেন্টিমিটার। একটা এই যে 500 বর্গ সেমি ক্ষেত্রফল, এটা কোথায়, মনে কর এখন উষ্ণতা কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর ক্ষেত্রফল 500 বর্গ সেমি। এবার যদি কি হয়, উষ্ণতা ওই আগের মতো দৈর্ঘ্য প্রসারণ করার মতো যদি উষ্ণতা বাড়ানো হয়, কত বাড়াবি, 20 থেকে মনে কর 80-তে নিয়ে গেলাম, গ্যাস ওভেনে বসালাম, 80 ডিগ্রি পর্যন্ত উপর থার্মোমিটার বসে দিয়ে রাখবো। 80 ডিগ্রি যখন সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে গেল তখন এর দৈর্ঘ্য প্রস্থ মাপবো। দৈর্ঘ্য দেখা যাবে যখন উষ্ণতাটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে তখন দৈর্ঘ্য আর 25 সেমি থাকবে না। এই দৈর্ঘ্য যেটা আমার 25 ছিল 25 থাকবে না, মনে কর 25.4 সেমি হয়ে গেছে। প্রস্থটা যেটা 20 ছিল ওটা 20.3 সেমি হয়ে গেছে। তার দৈর্ঘ্যটা বেড়ে গেছে, প্রস্থটা বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কি আগের মতো থাকবে না, ক্ষেত্রফল বেড়ে যাবে, নতুন ক্ষেত্রফল হবে 25.4 আর গুণন 20.3, যে একটা ফল বেরোবে। মানে কি উষ্ণতা বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের প্রসারণ হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের প্রসারণ হয়। কথাটা ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কতটা প্রসারণ হলো বিয়োগ করলেই পেয়ে যাব। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর সংখ্যাটা কী আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলযুক্ত
কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলযুক্ত কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান a2 minus a1 by a1 into t2 minus t1। এটা হবে এখানে a1টা হচ্ছে a1 মানে কি t1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্ষেত্রফল, আর a2 মানে t2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্ষেত্রফল। ওই একই রকমভাবে হিসাব করে এটা বেরোবে, মুখস্থ করো। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক, হ্যাঁ, এলটা দৈর্ঘ্য, এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল, ওর সঙ্গে মিল রেখে করা হয়েছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলযুক্ত কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এখানে আমি যেটা লিখলাম, এইখানে a1 মানে কি t1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল a1। এখানে t1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত a1, আর t2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত a2, আর a2 মাইনাস a1 মানে ক্ষেত্রফলের প্রসারণ। এখানে t2 মাইনাস t1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রসারণ, ক্ষেত্রফলের প্রসারণ কত a2 মাইনাস a1। a2 মাইনাস a1টা ক্ষেত্রফলের প্রসারণ, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এটা, মুখস্থ করো। আচ্ছা, সায়নের তরফ থেকে বল দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা তফাৎ কোথায়? না পারলে পরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা একবার পর, এবার এটাকে পর, দুটোকে পড়ার পরে টালি করে বল। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে? ওখানে যেখানে ক্ষেত্রফল ছিল, ওখানে যেখানে দৈর্ঘ্য ছিল এখানে ক্ষেত্রফল, আর কিছু নেই। ওখানে যেখানে দৈর্ঘ্য ছিল এখানে ক্ষেত্রফল আছে, ভালো করে দেখ, বাকি সব এক আছে, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল কতটা ব্যবহার করেছি। কোথায় উষ্ণতা বৃদ্ধিটাকে এ ধরেছি, এখানে এই ক্ষেত্রফলের প্রসারণটা a2 মাইনাস a1 আছে, ক্ষেত্রফলটা তো এরিয়া। তরল বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তরল বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সেই জন্য তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ হিসেব করা হয় না, বিবেচনা করা হয় না, ওটা শুধু আয়তন প্রসারণ হিসাব করা হয়। তরল এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই। কি বললাম?
নির্দিষ্ট আকার আয়তন নেই, ওই জন্য তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ হিসেব করা হয়। আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো তরল বা গ্যাসীয় পদার্থের তরল বা গ্যাসীয় পদার্থের একক 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো তরল বা গ্যাসীয় পদার্থের আয়তনের যে প্রসারণ হয় তাকে বলে তরল বা গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার এই সংজ্ঞাটা দেখ, পরাধর চিন্তা কর। উপরেটা আমি পিতলের একটা পাত নিলাম, পিতলের আয়তাকার ধাতব পাত, পিতলের আয়তাকার ধাতব পাত, নিচেও কি একই মাপের লোহার তৈরি, মানে সমান মাপের লোহার তৈরি আয়তাকার ধাতব পাত, আয়তাকার পাত। ধাতব কথাটা লেখা দরকার নেই, আমি তো লোহা বলেছি। দুটোকে নিলাম, দুটোকে নিয়ে এবার এখানে কয়েকটা কী করলাম, ছিদ্র করে দিলাম, গোটা 3-4 ছিদ্র করে দিলাম। এটা করা যাবে যে ড্রিল মেশিনে করে, যে গ্রিলের দোকানে দিলে পরে ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হয়ে যাওয়ার পরে ওই ছিদ্রগুলোর মধ্যে ছোট ছোট লোহার পিন ঢুকিয়ে তারপরে লাইনের মধ্যে রেখে পুরো হাতুড়ি দিয়ে পিটিয়ে দেওয়া যায়, তাহলে ওই ছিদ্রগুলো কী হবে, বন্ধ হয়ে যাবে। এটা সম্ভব তো? মনে কর এখানে 4 জায়গায় ছিদ্র করা হলো, এবার ওখানে ছোট ছোট লোহার পিন, ব্যাপারটা বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? ছোট ছোট মানে ওই যে লোহার রড, যেমন সরু লোহার রডগুলো, ওই সরু লোহার রড ছোট ছোট টুকরো, এমন সরু টুকরো যে টুকরোগুলো ওই ছিদ্র দিয়ে ঢোকানো যাবে আর কি। এবার তারপরে একটু সাইজটা বড় থাকবে। ছিদ্রটা যদি মনে কর 2 মিলিমিটার হয়, তাহলে 3 মিলিমিটার সাইজের ওই লোহার টুকরোগুলো থাকবে। দৈর্ঘ্যটা বড় আছে, বেরিয়ে থাকবে তো। ছিদ্রটা যে মাপের আছে তার থেকে একটু সরু মাপেরই হোক, হ্যাঁ, একটু সরু মাপের নিয়ে দৈর্ঘ্যটা বড় আছে, দৈর্ঘ্য সামান্য বড় আছে। এবার যখন আমরা লাইনের উপর রেখে যদি ওটা ঢুকিয়ে দিয়ে এরকম হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তাহলে পুরো পাতটা কী হবে, জোড়া লেগে যাবে না? ওই জোড়া লাগা ধাতব পাত দুটিকে বলে দ্বিধাতব পাত। মানে তাহলে কি, সমান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ যুক্ত দুটি ধাতব পাত
করে রিভেট করে রাখলে ধাতব পাতের জোড়াকে বলে দ্বিধাতব পাত। সমান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদযুক্ত দুটি ধাতব পাত রিভেট করে রাখলে, রিভেট মানে ওই রকম ওই ছিদ্র করে তারপর লোহার পিন আটকে দেওয়া, পিন দিয়ে সিল করে দেওয়া আর কি। প্রথমে ফুটো করা হলো, তারপর ওই দুটো ফুটো বরাবর একটা পিন দিয়ে, পিনটা দিয়ে এবার হাতুড়ি দিয়ে চেপে দেওয়া হলো, তাহলে জোড়া লেগে যাবে। জোড়া লেগে যাওয়াটাকে বলে কি ধাতব পদের জোড়াটাকে। এইবার এই দ্বিধাতব পদের ব্যবহারটা কোথায়? দ্বিধাতব পদের ব্যবহার হচ্ছে, মনে কর একটা এই যে দ্বিধাতব পাত যেটা বলছি, দ্বিধাতব পাতের একটা মজার জিনিস হচ্ছে, যদি এটা তাপ পায়, তাপ পেলে পরে দেখা যাবে এই যে এই দ্বিধাতব পাতটা যেটা উপরে পিতল নিচে লোহা আছে, তো এটা তাপ দিলে পরে দ্বিধাতব পাতটা এরকমভাবে বেঁকে যাবে। এরকমভাবে বেঁকে যাবে, উপরে পিতল নিচে লোহা, তার মানে এরকম বেঁকে যাওয়ার ঘটনা থেকে তোমার কি মনে হচ্ছে, কে বেশি বেঁকেছে? ভালো করে দেখ কোনটা বেশি দৈর্ঘ্য বাড়বে। পিতলটা দৈর্ঘ্য বেশি বাড়বে, অর্থাৎ পিতলের দৈর্ঘ্য একই উষ্ণতা বৃদ্ধিতে দ্বিধাতব পাতের ক্ষেত্রে তোমার কি হয়, একই উষ্ণতা বৃদ্ধিতে পিতলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণটা বেশি হবে লোহার চাইতে। এই জন্য পিতল আর লোহার পাত্রে তৈরি দ্বিধাতব পাতের ক্ষেত্রে তোমার লোহার দিকে পাতটা বেঁকে যাবে। এবার কি কর, এটা ফায়ার অ্যালার্ম মনে কর, এখানে ফায়ার অ্যালার্ম, এখানে ব্যাটারি লাগানো আছে, এখানে তোমার গিয়ে বাল্ব মনে কর লাগানো আছে, এই যে ব্যাটারি লাগানো আছে সব ঠিক আছে, দেখ এখানে কানেকশন দেওয়া নেই, এই দুটো জায়গার মধ্যে কি আছে, গ্যাপ তৈরি করা আছে, ভালো করে দেখো। এখানে দেখ, এখানে টাচ নেই, এই জায়গাটা দেখ, এইখানে গ্যাপ রয়েছে না, আর বড় করে রাখবো, এই জায়গাটা গ্যাপ রয়েছে হলো। এইবার এটা একটা দ্বিধাতব পাত, এইবার যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরিতে বা কোনো জায়গাতে বা বাড়িতে এরকম একটা যন্ত্র, এটাকে এবারে ফায়ার অ্যালার্ম বলে, এটার নাম ফায়ার অ্যালার্ম, FIRE, ফায়ার অ্যালার্ম ALARM। ফায়ার অ্যালার্ম বলতে পারি, লাইট লাগানো যে ফায়ার লাইটও বলতে পারি, মানে আগুন লাগলে পরে আলোর ফায়ার লাইট বলে দেয়, ফায়ার লাইট LIT, ফায়ার লাইট LIGHT, ফায়ার লাইটও হতে পারে। এটা লাল রঙের
বাতি লাগানো আছে, এমনিতে এটা জ্বলবে না, এই লাল বাতিটা জ্বলবে না, কারণ এখানে সার্কিট কমপ্লিট করা নেই, এখানে গ্যাপ রয়েছে। এবার কি হয়, যখন এবার যদি ঘর ঘর কোনো কারণে উত্তপ্ত হয়, উত্তপ্ত হলে পরে এই পাতটা কী হবে, উত্তপ্ত হবে। উপরের দিকে পিতল আছে, নিচের দিকে লোহা আছে, এবার বাঁকলে পরেই কী হবে, উত্তপ্ত হলে এরকমভাবে বেঁকে যাবে, এরকমভাবে বেঁকে যাবে, বেঁকে গেল, বেঁকে গেলে এবার কানেকশান পেয়ে গেল, তখন লাল বাতিটা কী করবে, জ্বলা শুরু করে দেবে। যদি বাতি না, যদি অ্যালার্ম থাকতো, কলিং বেল থাকতো, তাহলে কলিং বেলটা বাজা শুরু করে দিত। এটা কী জন্য হয়, এই যে দ্বিধাতব পাতটার এরকম দৈর্ঘ্যে প্রসারিত হওয়ার জন্য, এই বৈদ্যুতিক সংযোগটাকে সম্পূর্ণ করে দেওয়ার জন্য। তাহলে এই দ্বিধাতব পাত ব্যবহার করা হয় কোথায়, ফায়ার অ্যালার্ম তৈরির ক্ষেত্রে, ফায়ার লাইট তৈরির ক্ষেত্রে। আবার কি করা হয়, তোর যে মুরগির যে ডিম থেকে যে ডিমের বাচ্চা তৈরি করা হয়, হ্যাঁ, সেখানেও এই দ্বিধাতব পাতের ব্যবহার রয়েছে। এবার একটা জিনিস তাকাও, আমি কি বলতে চাইছি, এদিকে তাকাতে বলছি। এটা একটা কী জিনিস আঁকলাম, আমার সঙ্গে সঙ্গে আঁকবি, এটা কি জিনিস আঁকলাম, ত্রিপদ স্ট্যান্ড, ত্রিপদ স্ট্যান্ড। ওই দ্বিধাতব পাত দিয়ে ওখানে যে মুরগির ডিম তোর করার জন্য, না মুরগির ডিম থেকে ডিমের বাচ্চা করার জন্য নির্দিষ্ট উষ্ণতা রাখা দরকার হয়, সেই উষ্ণতাটা মেনটেন করার জন্য দ্বিধাতব ব্যবহার করা হয়। বেশি উষ্ণতা বেড়ে গেলে কানেকশানটা ছিন্ন করে, এর যেমন কানেকশান দিয়ে ফায়ার অ্যালার্ম জ্বললো, ওখানে একটা উষ্ণতা বেশি হলে পরে ওই কানেকশানটা খুলে যাবে অটোমেটিক, ওখানে উষ্ণতাটা বাড়তে দেবে না, একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত উষ্ণতাটা স্থির রাখবে। এটা ত্রিপদ স্ট্যান্ড, এই ত্রিপদ স্ট্যান্ডের উপরে একটা তার জালি বসিয়ে দিচ্ছি, এটা তারের জালি, ত্রিপদ, এটা স্ট্যান্ড, তার জালি, তার জালি, ত্রিপদ স্ট্যান্ডের উপর তার জালি আছে। এবার কি করছি, এটা এটা গোলতল ফ্লাক্স, গোলতল ফ্লাক্স হচ্ছে লম্বা গলাযুক্ত গোলতল ফ্লাক্স। এটা কি লম্বা গলাযুক্ত গোলতল ফ্লাক্স, ফয়লয় আকার কয়শয়, লম্বা গলা আছে এর মধ্যে, লম্বা গলাযুক্ত গোলতল ফ্লাক্স হচ্ছে, এর মধ্যে এতটা পরিমাণ তরল নিয়ে নে, জলই নিয়ে নে, অসুবিধা কিছু নেই, জল H2O জল নিয়ে নাও। এবার এখানে রাবারের ছিপি লাগানো, এটা যার মধ্যে একটা ছিদ্র থাকবে, রাবারের ছিপি। তাহলে কি করলাম, একটা লম্বা গলাযুক্ত গোলতল ফ্লাক্স, সেটা একটা ত্রিপদ স্ট্যান্ডের উপর রাখা তার জালির মধ্যে বসালাম, থাকবে না, তা থাকার জন্য কি করতে হবে, একটা স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। এটা স্ট্যান্ডের ব্যবস্থা করে, এটা স্ট্যান্ডের ব্যবস্থা করে গোলতল ফ্লাক্সটাকে আটকে দিলাম।
না ওটা আর কেউ কেউ ধরে রাখতে হবে না। এদিকে এদিকে মন দে, এবার এদিকে মন দে। হয়েছে? এবার ওই যে রাবারের চিপি যেটা আছে ওর মাঝখানে একটা ছোট ছিদ্র করা থাকবে, ওই ছিদ্র দিয়ে একটা কাঁচ নল, সরু কাঁচ নল ঢুকিয়ে দেবো ভিতরে। সরু কাঁচ নল দিতে হবে না, থাক এমনিতেই হবে। আচ্ছা ঠিক আছে, মানে এইপর এই পর্যন্ত মনে করো এই এ দাগ পর্যন্ত, এ দাগটা পর্যন্ত কি রয়েছে? তরলটা রয়েছে। এ দাগ পর্যন্ত তরলটা রয়েছে, এতটুকুন দাগ তরল আছে। যখন কোনো তাপ দেওয়া হয়নি, তাপ দেওয়া হচ্ছে না, এই অবস্থা তরলটা এ দাগ পর্যন্ত আছে। হয়েছে? এ দাগ দিয়েছিস, এ দাগ কোনো নল ঢুকাতে হবে না, এ দাগ পর্যন্ত তরলটা আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার এখানে বুনসেন বার্নার দিয়ে ওটাকে উত্তপ্ত করো। বুনসেন বার্নার, বুনসেন বার্নার, বুনসেন বার্নার, বুনসেন বার্নার দিয়ে তার জালিটা উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করতে থাকা হলো। একটা মজার জিনিস লক্ষ্য করা যাবে, লক্ষ্য রাখা দিয়ে কী বলছি, যখনই তাপ দেবো, তাপের পরে প্রথমে কে তাপ পাবে বলো? ফ্লাক্স। হ্যাঁ, জালিটা তাপ। তারপরে তাপটা কে পাবে? কাচের ফ্লাক্সটা তাপ পাবে। তারপরে কে তাপ পাবে? জলটা তাপ পাবে। একটা মজার জিনিস দেখা যাবে, এই যে জল স্তর এ দাগে যেটা ছিল সেখান থেকে নেমে বি দাগে চলে আসবে। প্রথমে বি দাগে জলের স্তরটা চলে আসবে, কিছুক্ষণ তাপ দেওয়ার পরেই, মনে কর 1 মিনিট 2 মিনিট তাপ দেওয়ার পরেই জলের স্তর উপর থেকে বিতে, এ থেকে বিতে চলে আসবে। এরপরে দেখা যাবে উল্টো উল্টো হচ্ছে, উপর দিকে উঠছে। এবার জল উপরের দিকে উঠছে। এবার যত তাপ পাবে, প্রথমে তাপ পাওয়ার পরে জল উপরে এ দাগ থেকে প্রথমে নিচের দিকে চলে আসবে, হলো। এরপরে কি হবে, আবার তাপ, এবার তাপ তো দেওয়া হচ্ছে, এবার দেখা যাবে মনে কর কিছুক্ষণ তাপ দেওয়া হলো, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট দেওয়া হলো, তারপর দেখা যাবে জল এইখানে সি দাগে চলে গেল, সি দাগে তোর চলে গেল। তাহলে এখানে কি হলো, তুমি আসলে কি দেখছো? জল ছিল এ দাগে, তাপে জল চলে গেল সি দাগে। তাহলে আপাত প্রসারণ, আপাত প্রসারণ, আপাত প্রসারণ কত? এসি অংশের তরল, এসি অংশের তরল, এসি অংশে থাকা তরল, থাকা তরল। এই আপাত প্রসারণ, এটা কিন্তু প্রকৃতপক্ষে এটা হয়নি। আপাত প্রসারণ মনে হচ্ছে এইটুকুন প্রসারণ হয়েছে। আমি প্রথমে এ দাগে দেখে গেলাম, প্রথমে ফ্লাক্সে জলটা ছিল এ দাগ পর্যন্ত, তারপর মনে হয় তুই চলে গেছিস এখানে গ্যাস ওভেনে বসে চলে গেছিস, এসে দেখছিস এখানে সিতে আছে, 10 মিনিট পরে এসে দেখছিস। তার মানে এবার গ্যাস বন্ধ করে দে, সি দাগ পর্যন্ত, সি দাগ। তাহলে এখানে আপাত প্রসারণ। আপাত কেন বলা হচ্ছে? এ দাগ থেকে তো প্রথমে বি এর দিকে নেমেছিল, তাহলে এ বি অংশটা এটা যে পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ কোনটুকুন? এ বি অংশের আয়তন। এ বি অংশের আয়তনটা হচ্ছে কি, এ বি অংশে যতটুকুন আয়তন ওটা হচ্ছে পাত্রের প্রসারণ। যদি পাত্রটা না থাকতো,
যদি পাত্রটা না থাকতো তাহলে কি তরলটা এ থেকে বিতে নামতো? তো পাত্রটা নিশ্চয়ই বেড়েছে, প্রথমে বাড়ার জন্য তরলটা নিচের দিকে বসে পড়েছে, তাই তো হয়েছে। এবার প্রকৃত প্রসারণ কোনটা? এখানে বিসি প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ প্রসারণ সমান বিসি অংশের থাকা তরল। দেখো এটা লেখা যাবে কি না? বিসি অংশের মধ্যে যতটা তরল আছে এটা প্রকৃত প্রসারণ না? যদি আমার তার মানে কি, এখানে বিসি মানে কি, এই প্রকৃত প্রসারণ মানে এটা বিসি তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান এবি অংশ প্লাস বিসি অংশ। এখানে এবি অংশটা মানে কি? এবি অংশটা মানে কি? পাত্রের প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ এবি অংশের প্রসারণ, মানে এবি অংশ মানে এবি অংশের প্রসারণ। এখানে এবি অংশ মানে এবি অংশের, তাহলে এটা হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। আর বিসি অংশ মানে, বিসি নয় তো, এটা এসি অংশ হবে, এটা বিসি নয়, এটা এসি অংশ। এটা হচ্ছে আপাত প্রসারণ, তরলের তরলের আপাত আপাত প্রসারণ। হ্যাঁ, একটি গোলতল ফ্লাক্সকে কিছু একটা লম্বা গলাযুক্ত গোলতল ফ্লাক্স, যার মধ্যে কি ওই চিত্রের মতো মানে এ দাগ পর্যন্ত তরলটা রাখা হলো। এবার ওটাকে ত্রিপদ স্ট্যান্ডের উপর রাখা, তার জালের উপর বসিয়ে স্ট্যান্ড দিয়ে লাগিয়ে রাখা হলো। এবার কি করা হচ্ছে, উপরে একটা রাবারের ছিপি দিয়ে পুরো এটা দেওয়া হোক, যাতে বাইরের থেকে কোনো বায়ু টায়ু কিছু না ঢুকতে পারে বা ভিতর থেকে বাষ্প বেরিয়ে যেতে না পারে। এবার কি করা হবে, যে তাপ বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হয়, দেখা যাবে কি জল স্তরটা প্রথমে এ দাগ থেকে বি দাগের দিকে নেমে আসবে, তারপরে আবার আরও যখন তাপ পেতে থাকবে তখন তরলটা আবার কী করে বি থেকে উপরের দিকে উঠতে উঠতে সি দাগে চলে যাবে। তারপর যদি আমি যদি গ্যাসটা অফ করে দিই তাহলে বি দাগে সি দাগে তরলটা কিছুক্ষণের জন্য স্থির হয়ে থাকবে, তারপরে আবার ঠান্ডা হলে আবার নেমে আসবে। তাহলে আমার এখানে যেটা হলো, আমি কি দেখছি, তরল ছিল প্রথমে এ দাগে, সেখান থেকে সি দাগে পৌঁছেছে, তাহলে এসি অংশটা হচ্ছে আপাত প্রসারণ। আমার আপাত চোখে মনে হচ্ছে যে প্রসারণ হচ্ছে এসি অংশটা, আর এবি অংশটা কি হয়েছে, পাত্রের প্রসারণ। এ থেকে বি পর্যন্ত, আমার দিকে দেখলাম না, ওই দিকে আঁকার দিকে দেখে, এবি অংশটা হচ্ছে পাত্রের প্রসারণ। কারণ পাত্রটা যখনই আমি গোলতল ফ্লাক্সটাকে তাপ দিচ্ছি, ওই ফ্লাক্সটা প্রথমে তাপে বেড়েছে, আয়তনে বেড়েছে। কঠিন পদার্থ তাপের ফলে প্রসারিত হয়, একটু আগে আমরা পড়েছি। কঠিন পদার্থ গোলতল ফ্লাক্সটা তাপ পেয়ে প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়ার পরে তরলটা নিচের দিকে মানে ওর জায়গাটা বেশি পেয়ে গেছে, তো তরল রাখার জায়গাটা বেশি পেয়ে গেছে, আর যে জন্য তরলটা এ থেকে বিতে নেমে গেছে। তাহলে এ বি অংশের যে প্রসারণটা হলো ওটা কি, পাত্রের প্রসারণ। দেখ পড়া বুঝে কথা বল, পাত্রের প্রসারণ। এ বি অংশের প্রসারণটা কি, পাত্রের প্রসারণ। এবার তাহলে এ বি অংশটা পাত্রের প্রসারণ, আর এসি অংশটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কোনটা, বি থেকে সি পর্যন্ত। কারণ যদি পাত্রের প্রসারণ না হতো তাহলে পুরোটাই তো প্রসারণ হতো তরলের। তরলের প্রসারণটা আমরা যতটুকু দেখছি ওইটুকুন আসলে নয়, সেটা
তরলের প্রকৃত প্রসারণ কোনটা? পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। বোঝা গেছে? মানে স্যার প্রথমে ওই প্রসারণ গুণাঙ্ক দু রকমের আছে। তরলের প্রসারণ দু রকমের হয়। তরলের প্রসারণ দুই প্রকার। একটা হচ্ছে আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ। আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তরলের দু রকমের প্রসারণ হয়, একটা আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ। তরলের আপাত প্রসারণ কাকে বলবো আমরা? লক্ষ্যটা কি লেখাটা লিখছি দেখো, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের তরলের আপাত যে একক আয়তনের তরলের আপাত যে প্রসারণ ঘটে তাকে বলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক কি বলছি? এখানে প্রতি 1 ডিগ্রি না বলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড শুধু বললেও হবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বললেও হবে। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের তরলের আপাত যে প্রসারণ ঘটে তাকে বলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কী হবে? এইটাই হবে, শুধু এখানে তরলের প্রকৃত যে প্রসারণ ঘটে, এই আপাতর জায়গায় প্রকৃত কথাটা জুড়ব। তা রাহুল বল, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কী লিখবো? ওটা হলো কোথায় পড়ছিস কাকে, এইখান থেকে উত্তর শুরু হবে। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন তরলের প্রকৃত যে প্রসারণ হয়, আপাত জায়গায় প্রকৃত যে প্রসারণ হয় তাকে বলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ব্যাস, ঠিক আছে। এরকম তরলের যেমন প্রসারণ হয়, এরকম গ্যাসের ক্ষেত্রেও গ্যাসের প্রসারণ হয়। ওই যে মা যখন লুচি ভাজলে পরে লুচিটা কী হয়, তেলের মধ্যে গরম তেলে পড়লে ফুলে ওঠে। কেন ফুলে ওঠে? যখনই লুচিটাকে ময়দা দিয়ে মাখতে যাচ্ছে, তখন ময়দাটাকে মাখার সময় কি যতবার উলটপালট করে মাখছে, বায়ুটা তো মিশছে ওর মধ্যে, বায়ুর কণাগুলো কিছু না কিছু আটকা পড়ছে। লুচির দলটার মধ্যে। এবার যখন ওটাকে বেলে দিচ্ছে, বায়ুর কণাগুলো কি সব বেরিয়ে যেতে পেরেছে? সব বেরিয়ে যেতে পারে না, ভিতরে আটকা পড়ে আছে। এবার যখনই গরম তেলের মধ্যে লুচিটা পড়লো, তখন ভিতরে যে বায়ুটা আছে, বায়ুগুলো প্রসারিত হয়। গরমে বায়ুর কণাগুলো প্রসারিত হয়ে যায়। আয়তনের প্রসারণ হওয়ার জন্য কী হয়, লুচিটা ফুলে ওঠে। আবার দেখো, যে বাইরে কলটা বন্ধ করে দিয়ে আসো তো। আবার গ্রীষ্মকালে দেখা যায়, মনে কর সাইকেল নিয়ে স্কুলে যাওয়া হয়েছে, হ্যাঁ, সাইকেল মাঠে রয়েছে, রোদ্রের মধ্যে রয়েছে, হ্যাঁ, রোদ্রে সাইকেল চাকাটা পড়ে আছে, চাকাটা ব্রাস্ট হয়ে গেল, এরকম হয়। আবার অনেক সময় তুই সাইকেলের চাকা হাওয়া দিয়েছিস, হাওয়া দিয়ে রোদ্রের মধ্যে চলছিস, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে চলছিস,
আরে লিক হয় না, সব চাকাটাই ব্রাস্ট হয়ে যায়, টায়ারটা ব্রাস্ট হয়ে যায়। এরকম ঘটনা কারো জীবনে হয়েছে? সাইকেল চালাতে চালাতে সাইকেলের চাকা ব্রাস্ট হয়ে গেল রোদ্রে, দুপুর রোদ্রের মধ্যে? এটা হয়, কেন হয়? ওখানে রাখোটাকে যখনই ওই উত্তপ্ত রাস্তার উপর দিয়ে যখন সাইকেল চালানো হচ্ছে, উত্তপ্ত রাস্তার মধ্যে দিয়ে যখন সাইকেল চালানো হচ্ছে, তখন ওই সাইকেলের টায়ারের মধ্যে কি ঢুকছে? তাপ ঢুকছে না? টিউবের মধ্যে কি ভরা আছে? হাওয়া, মানে গ্যাস ভরা আছে, বায়ু ভরা আছে। ওই গ্যাস কী হচ্ছে? তাপে প্রসারিত হয়। প্রসারিত হলে পরে কি, যখন বেশি জায়গা পাবে না, ওটা এবার ওইটাকে ফেটে বেরিয়ে যাবে। যেখান থেকে একটু কমজোরি জায়গা পাবে সেখান থেকে ফেটে বেরিয়ে আসে, অর্থাৎ ওই চাকাটা ব্রাস্ট হয়। ওই কারণে হয়। যদি প্রচণ্ড গরম থাকে, গরমের সময় চাকার মধ্যে হার্ড পাম্প দেওয়া যাবে না, বেশি পরিমাণে হাওয়া রাখা যাবে না, হাওয়াটা সামান্য কম রাখতে হবে, ঠিক আছে? হার্ড পাম্প দেওয়া থাকলে ওই অবস্থায় যদি তুই গ্রীষ্মকালে যদি সাইকেল চালাস, রোদ্রের মধ্যে সাইকেল চালালে, গরম রাস্তার উপর দিয়ে সাইকেল চালালে পরে সাইকেলের চাকা ব্রাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই তো বললাম। এবার হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাই লাস্ট। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর ব্যাপারটা কি? স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা, এদিকে তাকা, স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা। ওটা আবদ্ধ পাত্রে রাখ, শুধু চাপ স্থির রাখলে হবে না, একটা আবদ্ধ আটকানো পাত্র রাখতে হবে। স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির একক আয়তনের যে প্রসারণ হয় তাকে বলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে গ্যাসের ক্ষেত্রে দেখ, সম্পূর্ণ সংজ্ঞাটা একটু আলাদা রকম হয়ে গেল। স্থির চাপে আবদ্ধ পাত্র বলেছি, কারণ গ্যাস যদি আবদ্ধ পাত্র না হয় তাহলে পরে ও ছড়িয়ে পড়বে, যত দূর পাবে চলে যাবে। আয়তনের প্রসারণে কোনো নির্দিষ্ট লিমিট থাকবে না। ওই জন্য স্থির চাপে আবদ্ধ একটা পাত্র নিতে হবে। স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির একক আয়তনে যে প্রসারণ হবে তাকে বলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে একটা কথা মুখস্থ রেখে দিও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা সমান β/2 সমান গামা/3 হয়। এর সঙ্গে আমরা যেটা মুখস্থ করব, এখানে 30 নম্বর পাতার এই ছকটা, পেজ নাম্বার 30 ছক,
একটা ছক দেওয়া থাকবে, সেই ছকটা মুখস্থ করব। তোমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ছকটা। এরপরে 32 পাতা, 32 পাতা, তার সঙ্গে পেজ নাম্বার 32। আর এটা একটা পরীক্ষা একটা রয়েছে, তাপ পরিবাহিতার পরীক্ষা। এই তাপ পরিবাহিতার পরীক্ষাটা এগুলো সব বাড়িতে পড়া থাকবে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাপ পরিবাহিতার পরীক্ষা এখন বুঝিয়ে দেওয়া হবে, বাড়িতে মুখস্থ হবে। তাপ পরিবাহিতা, এবার কি করা হচ্ছে, বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। এটা কি করে বুঝবো? তো একটা আয়তাকার কাঁচ পথ, এটা তুই সামান্তরিক বানা সামান্তরিকের সামনে একটা আয়তক্ষেত্র, তাড়াতাড়ি, মানে সমকোণী চৌপল আর কি হলো। প্রথমে সামান্তরিক, তার সামনে একটা সমকোণী চৌপল। এরকম নয়, ভালো করে দেখো, আবার আঁকছি। প্রথমে সামান্তরিক, এর সামনে আয়তক্ষেত্র। এবার এখান থেকে যতটুকু এদিকে যতটা প্রস্তুতরা নামাবো, নামিয়ে এরকম জুড়ে দেবো। এটা কি তৈরি হলো? একটা সমকোণী চৌপল আকৃতির একটা পাত্র। এই পাত্রটার মধ্যে এবার এর মধ্যে কি কি রাখলি, মনে কর জল রেখে দিলি, জল, এতটা জল আছে। এবার এখানে এর গায়ে কতগুলো সমান মাপের ছিদ্র করা হলো, সমান মাপের কতগুলো এর গায়ের মধ্যে ছিদ্র করা হলো। ছিদ্রর মধ্যে দিয়ে সমান দৈর্ঘ্য প্রস্তুতির কতগুলো দণ্ড ঢুকিয়ে দেওয়া হলো। সমান দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের বিভিন্ন ধাতব দণ্ড ঢুকিয়ে দেওয়া হলো। দণ্ড দেওয়া আছে কাঁচ, লোহা, অ্যালুমিনিয়াম। এটা কাঁচ, উপরেটা সব, এটা কাঁচ, এটা লোহা আর অ্যালুমিনিয়াম আর তামা। সম্ভব? সম্ভব কি না? ওই সমকোণী চৌপল আকৃতি পাত্রের মধ্যে কতগুলো ছিদ্র করে, মানে গোটা চারে ছিদ্র করে, 4টা ছিদ্রের মধ্যে সমান মাপের 4টি দণ্ড, সমান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদে 4টি দণ্ড ঢুকিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে কাঁচ, লোহা, অ্যালুমিনিয়াম, তামা। এবার ওই দণ্ডগুলোর গায়ে মোম লাগিয়ে দেওয়া হলো, মোমের প্রলেপ দিয়ে দেওয়া হলো। মোমের প্রলেপ লাগিয়ে দে, পুরোটার গায়ে মোমের প্রলেপ লাগিয়ে দে। মোমের প্রলেপ দিয়ে দেওয়া হলো। মোমের প্রলেপ দিয়ে দেওয়ার পরে এবার এই যে জলটা আছে এখানে, এখানে কি করি, কি করব, এটা যদি এখানে কয়েল ঢুকিয়ে দেই, জল গরম করার কয়েল ঢুকিয়ে দেই, এখানে একটা জল গরম করে একটা কয়েল ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে পরে কি জলটা গরম হবে? জল যত গরম হতে থাকবে তখন একটা মজার জিনিস লক্ষ্য করা যাবে। কি লক্ষ্য করা যাবে? দেখা যাবে এই তামার ক্ষেত্রে মোমটা গলে এতটা চলে এসছে, তামটা এই একই সময়, মানে 2 মিনিট পরে দেখা গেল তামার ক্ষেত্রে মোমটা যতটা গলেছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মোমটা তার তুলনায় কম গলেছে, লোহার ক্ষেত্রে আরও কম গলেছে, আর কাঁচের ক্ষেত্রে আরও কম গলেছে। সব একই সময়, সবাই সমান পরিমাণ উষ্ণতা পেলে পরে কী হবে, তামার ক্ষেত্রে যতটা মোম গলেছে, অ্যালুমিনিয়ামে তার থেকে কম গলেছে, লোহার আরও কম, কাচের আরও কম। এই পরীক্ষায় কি প্রমাণিত হয়? বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন।
ট্রেনে উঠে যায়, ট্রেনে উঠে গিয়ে অনেক দরকার পড়বে। এটা মনে করো একটা ক্রোমোজোম আছে, এটা এই এই অংশটার নাম কি? এটা সেন্ট্রোমিয়ার। এখানে কি হয়, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা লম্বালম্বি বিভাজিত হলে পরে দুটো করে ক্রোমাটিড যুক্ত হয়। এগুলোকে বলে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোম থেকে উৎপন্ন ক্রোমাটিড দুটিকে বলে সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোম থেকে উৎপন্ন ক্রোমোজোম দুটিকে বলে সিস্টার ক্রোমাটিড। কে এসে দেখো তো, কে ওটা? ও জয়দার দুধ নিয়ে এসো। দরজাটা ভেজা, হ্যাঁ নিচ্ছি। একই ক্রোমোজোম থেকে যে দুটি ক্রোমাটিড, জয়দা নিচ্ছি, একই ক্রোমোজোম থেকে যে দুটো ক্রোমাটিড তৈরি হলো তাদেরকে বলে সিস্টার ক্রোমাটিড। এরকম আরেকটা ক্রোমোজোম হয়ে আছে, আরেকটা ক্রোমোজোম থেকে আবার এরকম ক্রোমাটিড তৈরি হবে। এগুলো সিস্টার ক্রোমাটিড হলো। এবার এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, এই দুটোকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। দুটো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে বলা হয় কি? নন সিস্টার ক্রোমাটিড। দুটো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে বলে নন সিস্টার ক্রোমাটিড। যখন মিওসিস কোষ বিভাজন হয় তখন এই ক্রোমাটিডগুলো পাশাপাশি আছে, এসে এইরকম মানে ক্রসিং ওভার ব্যাপারটা এরকম, ধর এটা এখানে এলো এরকম। মানে জয়েন হয়ে গেছে। এটার সঙ্গে এটা এরকম পাশাপাশি এলো তো, আসার পরে কি হবে, এই খণ্ডটার সঙ্গে জুড়ে যাবে, আর এই খণ্ডটাকে এই নিচের খণ্ডটা নিয়ে নেবে, এই খণ্ডটা এর মধ্যে চলে যাবে, আর এই খণ্ডটা এখানে চলে আসবে, খণ্ড অংশ বিনিময় হবে। এই খণ্ড অংশের বিনিময়টাকে বলে ক্রসিং ওভার। খণ্ড অংশের বিনিময়টাকে ক্রসিং ওভার বলে। ঠিক আছে।